পর্যালোচনায় আছেন আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই। প্রিয় দর্শক, লতিফ ভাই আমাদের রেগুলার, আমি এই কথা বলে থেকে এই জন্য করে সাশ্রয় পাই, আপনার বিশ্লেষণও আমাকে মুগ্ধ করে, অবশ্যই পাঠক মুগ্ধ। থ্যাংক ইউ। আবারও এই জন্য করে আবারও একটু ধন্যবাদ জানাচ্ছি। পাঠকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকে সিলেটের গোয়েনঘাটের প্রতিষ্ঠান পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টসের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। এই জন্য এই ফার্মের প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিম, সাংবাদিক রহিম ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। এই খামারটি কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান করে থাকে, এটা একটি আলাদা দিক। আমরা তোর জন্য রহিম সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আবার অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিনের নাই আজকেও অনুষ্ঠানটির পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম। যথারীতি আজকেও তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং শ্যামল সিলেট। তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ। হাতে নিচ্ছি পত্রিকা, জাতীয় পত্রিকা প্রথমে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 16 জুলাই 2026, পহেলা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, পহেলা সফর 1448 হিজরি। আজকে পহেলা শ্রাবণ, পহেলা সফর, দুটি পহেলা তারিখ পড়েছে আর কি, একটা বিশেষ দিন আছে। বাংলাদেশ প্রতিদিন পড়বো এখন। পড়ার আগেই যে প্রথম খবরটি যেটা আমি পড়েছি, গ্যাসের অবৈধ সংযোগেই সর্বনাশ। অধ্যাপক তামিম বলেছে জড়িত কর্মকর্তা ঠিকাদারদের শাস্তি দিতে হবে। নারায়ণগঞ্জে গাজীপুর সাভার আবাসিক প্রতি সংযোগে 50,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত আদায়। তিতাসের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী জড়িত। নারায়ণগঞ্জে সক্রিয় কোটিপতি 30 দালাল, প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা। রাতের আধারে আবারও সংযোগ, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি। এই হচ্ছে সব মিলিয়ে হচ্ছে গ্যাস নিয়ে একটি বিশাল প্রতিবেদন করা হয়েছে। ঐক্যের জুলাই থেকে বিভক্তির জুলাই। বছর 2 বছরের মধ্যে যাচ্ছে। ঐক্যের জুলাই যেভাবে ছিল সেখানে বিভক্তির জুলাই হিসাবে আখ্যায়িত করা হয়েছে। জুলাই শহীদ দিবস আজ। আবু সাইদের রক্তে পাল্টে যায় আন্দোলনের গতিপথ। অবহেলা নিয়ে বাবার প্রশ্ন। আবু সাইদের ছবি সহ খবরটি এসছে। আরো খবর, এখনো হুমকি দেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থান। চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউলের বক্তব্য। বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ইনভেস্ট আইন পাস। বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি। শেখ হাসিনাকে আইনিভাবে ফেরানো সম্ভব, প্রয়োজনে ভারতের সদিচ্ছা। বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। সেলুনে ঢোকা মাত্রই বিস্ফোরণ, 10 জন দগ্ধ। পুরান ঢাকার বংশালীর ঘটনা। শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত। এইচএসসি পরীক্ষা সমমানের পরীক্ষার একাংশ গতকালও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন। স্পেন ফ্রান্স দুই দলই অবাক করেছে। গোল্ডেন বলের লড়াইয়ে নেই এমবাপ্পে। খেলার খবর, সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, বিক্ষোভ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় বিক্ষোভ হয়েছে গতকাল দুপুরে। মেট্রোপলিটন সংবাদ ইউনিয়নের সর্বস্তরের সাংবাদিক সমাজের পুরনো ব্যানারে খুলনা প্রেস ক্লাবের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামাবাদে চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান। মার্কিন হামলায় ইরানের 7 সেনা, 30 বেসামরিক নাগরিক নিহত। পণ্য পরিবহন ও বন্দর খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব। মির্জা ফখরুল ইসলাম বলেছেন বসুন্ধরা আবাসিক শিক্ষিত সচ্ছল মানুষের বাস। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠা। আসছি শেষ পৃষ্ঠার খবরে। দক্ষিণে উন্নতি, উত্তরে অবনতি। ঢাকা সিটি কর্পোরেশনের কথা বলা হয়েছে এখানে। সব মব সহিংসতা, গণপিটুনি 6 মাসে নিহত 133। স্পেনের প্রাচীর উনাই সিমন রাশিদুর রহমান বিশ্বকাপ খেলার খবরের একটি দৃশ্য সহ খবরটি এসছে। পে স্কেলের প্রতীক্ষা আরো বাড়লো। দুর্যোগে অনুপস্থিত
পরীক্ষার্থী ফের সুযোগ পাবে। এটা একটি ভালো খবর, এটা নিয়ে একটু আলোচনা করবেন আর কি। এটা পরীক্ষা নিয়েই যেহেতু চলছে এখন তুলকালাম। বিদেশি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান সহজ হলো বৈদেশিক ঋণ গ্রহণের সুযোগ। নতুন ভোটার হওয়ার সুযোগ 15 দিন, স্থানীয় সরকার পরিবর্তন, নির্বাচন। মেট্রো রেলের নিরাপত্তায় 8 জরুরি সুপারিশ, হাইকোর্টে তদন্ত প্রতিবেদন। তদন্তে নতুন মোড়, ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে খুন, সন্দেহে 3 গুঞ্জমায় শীর্ষ সন্ত্রাসী ইমনের দিকেও। রাজধানীর নিউ মার্কেট এলাকায় যে ঘটনাটি ঘটেছিল তারই একটি খবর। নরসিংদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার 2। নরসিংদী সদর উপজেলায় 3 মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ছিল মোটামুটি বিভিন্ন ধর্মী খবর। একটি খবর, আজকের অতিথি যেহেতু দীর্ঘদিন শিক্ষকতার পেশায় ছিলেন, পরীক্ষার পদ্ধতি নয়, বন্যার মধ্যে পরীক্ষা নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এখানে একটি কথা এসছে যে দুর্যোগের অনুপস্থিত পরীক্ষার ফের সুযোগ পাবে। এই যে আসলে সারা দেশ এটা সারা দুনিয়া জুড়ে একটা সিস্টেম আছে যে পরীক্ষা যখন পরীক্ষার্থী দিতে পারবে না তখন তাকে আবার সুযোগ দেওয়া, সারা দুনিয়া জুড়ে সিস্টেম আছে, এটা কোনো সমস্যা না। আসলে শিক্ষাটা হচ্ছে বড় জিনিস, পরীক্ষাটা না। আমরা পরীক্ষাকে বড় জিনিস মনে করি, কিন্তু আসলে পরীক্ষাটা না। এই যে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম সারা দুনিয়া জুড়ে পপুলার, এর কারণ হচ্ছে এখানে পরীক্ষার ভূমিকা নেই, শিক্ষার ভূমিকা আছে। শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে ওই যে মন্টিসরি মেথডে কোনো পরীক্ষার সিস্টেমই নেই। হ্যাঁ, একটা স্টুডেন্টকে অবিরাম কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন করা হবে, ইভ্যালুয়েশন করে তার রেজাল্ট দেওয়া হবে। সে স্কাউটে কিরকম, সে ফুটবল মাঠে কিরকম, সে খেলার ক্লাসে কিরকম, এরকম টিচার তাকে অবিরাম মানে ইভ্যালুয়েশন করবে, ইভ্যালুয়েশন করে তাকে ইয়ারলি একটা রেজাল্ট দেওয়া হবে। পরীক্ষার এই যে আমাদের গতানুগতিক পরীক্ষা, কেউ রেগুলার পড়াশোনা করছে, কেউ আবার পরীক্ষার দিন কয়েকটা প্রশ্ন মুখস্থ করে আসছে, তার প্রশ্ন লেগে গেছে, সে ভালো রেজাল্ট করতেছে, এটা ইভ্যালুয়েশন। এই যে সুযোগটা দিচ্ছে, তারপরে কি আন্দোলন করা উচিত হচ্ছে না? কিন্তু আন্দোলন তো হয়েছে, যেটা আন্দোলন হয়েছে এর আগের ঘটনা, পরে ঘটনা, এটা সুযোগটা আসছে পরে, আন্দোলনের পরেই আসছে। আন্দোলনের রেজাল্টই হচ্ছে সুযোগ। আমি যে সংবাদটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গ্যাসের অবৈধ সংযোগী সর্বনাশ। এই হচ্ছে বাংলাদেশ। অ্যাকচুয়ালি ওই শাহনাজ রহমতুল্লাহ গানটাকে আমি বলতে চাই, যদি আমাকে জানতে চাও তিতাসকে সে রূপটা দেখে নেবে। বাংলাদেশ থেকে এটা, এই অবৈধ সংযোগ কি বন্ধ করা সম্ভব না মিলন ভাই? হ্যাঁ, আমি মনে করি অবৈধ সংযোগ মন্ত্রী মহোদয় হাত দিলে বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে গ্যাস আমি কতটুকু উৎপাদন করছি আর কতটুকু আমি বিল পাচ্ছি। এই যে আমার উৎপাদন আর বিল, আপনার স্টক আছে 1 কোটি টাকার প্রোডাক্ট, আপনার এখন বিক্রি করলেন কত আর রইল কত। গ্যাসে তো এরকম সিস্টেম নাই, গ্যাসে কন্টিনিউয়াস ইউজ হয়, সেজন্য গ্যাসের হিসাবটা আরো সহজ। আমি কত উৎপাদন করলাম, কত বিক্রি করলাম, এই ফাঁকটা যদি থাকে, এই ফাঁক হওয়ার পরে এই ম্যানেজারদের চাকরি থাকে কেমনে, এই লোকদের চাকরি থাকে কেমনে? চাকরি থাকে এই জন্য কারণ এটা বাংলাদেশ, এখানে সব প্রতিষ্ঠান এরকম চলছে, শুধু তিতাস গ্যাস না, সব প্রতিষ্ঠান এরকম চলছে, 2-1টা প্রতিষ্ঠান ব্যতিক্রম হয়তো আছে। কিন্তু এই ব্যাপারটা বন্ধ না হলে আপনার কেমনে দেশে বিনিয়োগ আসবে? আপনি দেখেন বিনিয়োগের জন্য আইন করা হয়েছে, বিনিয়োগ বাড়ানোর জন্য ইনভেস্ট আইন করা হয়েছে। আবার দেখেন ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে খুন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই অবনতি। আবার দেখেন দক্ষিণে উন্নতি, উত্তরে অবনতি। হ্যাঁ, বৃষ্টির পানি পড়লেই আপনার ইয়ে হয়ে যায়, সাবমার্জ হয়ে যায় রাস্তা, সব মানুষের চলাফেরা বিঘ্নিত হয়। এই অবস্থায় আপনি বিনিয়োগটা কেমনে আসবে? কে বিনিয়োগ করবে দেশে? বিনিয়োগ করার জন্য আপনার দরকার হচ্ছে যে ফান্ডটা ইনভেস্ট হবে সেই ফান্ডটা থেকে প্রোডাক্টিভিটি যাতে বাড়ানো যায়। আপনার ইলেকট্রিসিটি নাই, আপনার গ্যাস নাই, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এই মুখ্য জিনিসগুলো না দেখে শুধুমাত্র আইনের অ্যামেন্ডমেন্ট করে সময় নষ্ট করে লাভ। আপনার উত্তরের অবনতির কথা একটা দেখেন, অত্যন্ত লক্ষণীয়। বনানীতে, গুলশান বনানীর অবস্থা, এবার যে অবস্থা, এখানে কিন্তু বন্যার পানি নয়, এখানে সামান্য কিছু বৃষ্টির পানি, এখন যাওয়ার জায়গা নাই তো। আপনার কংক্রিট দিয়ে সব রাস্তা ঢালাই করে, বনানীর মতো জায়গাটা এরকম কংক্রিট দিয়ে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে। এখন দেখেন এখানে কতটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, ড্রেনেজ দেখে কারা? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন। আবার ওয়াসা দেখে খাল, এগুলা। আবার খালের মধ্যে যে টেকনোলজি, সেটা দেখে পানি উন্নয়ন বোর্ড।
এরকম বিভিন্ন ধরনের সমন্বয়ের ব্যাপারে যেগুলো সমন্বয়ের ব্যাপারটা হচ্ছে, আপনি একজনকে দায়িত্ব দেন, যে যদি বন্যা হয়, বন্যার পানি জমা যায়, আগামী বছর তোমার চাকরি থাকবে না, অটোমেটিক্যালি এটা উন্নতি হবে। কাউকে না কাউকে অ্যাকাউন্টেবল করতে হবে। একটি ভালো খবর ঋণ গ্রহণ আপনি সেটা নিয়ে বলছি, ঋণ গ্রহণ হবে সহজ, ঋণ গ্রহণ তো সহজ, কিন্তু সমস্যা হচ্ছে ঋণের টাকা রিটার্ন দিতে হবে না। না, ঋণ গ্রহণের ব্যাপারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঋণ গ্রহণের সুযোগ হলো, ঋণ আমি পেলাম, এখন ঋণ নিয়ে আমি কি করব? ব্যবসা করব। ব্যবসা যদি আপনার পরিবেশ না থাকে, ব্যবসা যদি ইলেকট্রিসিটি না থাকে, ব্যবসা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি থাকে, ব্যবসা যদি জলাবদ্ধতা থাকে, তাহলে আমি কেমনে এই ব্যবসাটা করবো আর কেমনে ঋণের টাকা রিটার্ন দেবো? এটা ঋণ পাওয়াটা সহজ, এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস বললাম, ঠিক আছে, এটা ভালো জিনিসই হয়েছে। হ্যাঁ, ঋণ পাওয়াটা অ্যাকচুয়ালি সহজ, সবখানে ঋণ পাওয়া সহজ। ঋণ হচ্ছে একটা ব্যবসা, না, বিদেশি ঋণগুলোর মধ্যে ইয়াটা কম, অর্থাৎ ঋণের যে বিনিয়োগ হার সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে এইটা যে কোনো সময় পাওয়া যাবে। আপনি পরিবেশ যদি ভালো থাকে, দেশের ব্যবসার পরিবেশ থাকে, মানুষ যদি ঋণের টাকা রিটার্ন দিতে পারে, ঋণ আসবেই, অটোমেটিক আসবে। কারণ ঋণ হচ্ছে একটা বিজনেস, ঋণ যারা দেয় সেটা একটা বিজনেস, ইন্টারেস্ট রেট কম হোক সেটা ওয়ার্ল্ড ওয়াইড কম, এবং সেটা একটা বিজনেস। ওই বিজনেসে ইনভেস্ট করবে যদি ইনভেস্টমেন্টের মতো সুযোগ থাকে, কিন্তু আলটিমেটলি আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করেন, দেশে যদি আপনার ইলেকট্রিসিটি উন্নতি না করেন, দেশে যদি বন্যা সমস্যার উন্নতি না হয়, তাহলে এগুলো সমাধান হবে না। লতিফ ভাই, আমাদেরকে এগোতে হবে অন্যদিকে। আসলে ঋণ গ্রহণের সুযোগ, এটা ধন্যবাদ জানাই, কিন্তু ঋণ পাওয়ার পরে যে ঋণ ব্যবস্থাগুলো নিয়ে এটার জন্য সরকারকে এফিসিয়েন্ট হতে হবে, সরকারকে এফিসিয়েন্ট না হওয়া পর্যন্ত এটা আলটিমেটলি হবে না। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী যেহেতু খুবই অ্যাক্টিভ মানুষ, উনি মন্ত্রীদের অ্যাকাউন্টেবল করতে পারেন। হ্যাঁ ভাই, আপনি ফেল করেছেন, বিদায় হন। সবাইকে টার্গেট দিয়ে আপনি মিনিস্টার হিসেবে নিয়োগ করেন। ঋণ পাওয়া বড় কথা নয়, ঋণ পেয়ে যেগুলো কাজ করতে পারে, মিনিস্টার হচ্ছে এক একজন ম্যানেজার। এই যে বন্যা পরিস্থিতির জন্য আপনি অ্যাকাউন্টেবল করেন, হ্যাঁ, সিলেটের বন্যার জন্য একজনকে অ্যাকাউন্টেবল করেন, যে বন্যা হলে এই সমস্যা তোমাকেই জবাবদিহি করতে হবে। ঢাকার বন্যার জন্য একজনকে, তাকে অথরিটি দেন, অথরিটি এবং অ্যাকাউন্টেবিলিটি। আমরা একটু দুইটা স্থানীয় পত্রিকার দিকে আসি। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় জাতীয় পত্রিকার বিশ্লেষণটা এখানে আমরা শেষ করলাম। শুরু করছি সিলেটের স্থানীয় দৈনিক, প্রথমে সিলেটের ডাক। সিলেটের ডাকে প্রথমে যে খবরটা আসছে, ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা, গোল না করেও জোড়া অ্যাসিস্টে রূপকথা লিখলেন মেসি। শেষ হলো সংসদের বাজেট অধিবেশন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে প্রধানমন্ত্রী। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধী দলীয় নেতার। সিলেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু আজ। ঢাকা সিলেট রুটে বিরতিহীন টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেন চালুর অনুমোদন। সিলেট সিটির অঞ্চল ভিত্তিক কার্যক্রমের যাত্রা শুরু। খাদিমপাড়ায় অঞ্চল 2 এর কার্যক্রম উদ্বোধন। জনভোগান্তি লাঘবই আমাদের মূল লক্ষ্য, কায়েম চৌধুরী সিসি প্রশাসক। মাঝ আকাশেই থেমে গেল রেমিটেন্স যোদ্ধা প্রফুলের জীবন প্রতীক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলবাজারের খবর এটা আসছে। শান্তিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার 3। সিলেট জেলা মহানগর জামাতের সভা 25 জুলাই আলিয়া মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি। কোর্ট পয়েন্টে জেলা ও মহানগরের 11 দলীয় ঐক্যের র্যালি আজ। এই ছিল বিভিন্নমুখী খবর। সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায় আসছি। সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায় প্রবীণ আলেম মৌলানা ফজলুল হক খানের ইন্তেকাল। সিলেটের প্রবীণ আলেমেদিন শাইখুল হাদিস মৌলানা ফজলুল হক খানের মৃত্যু। শহীদ জুলাই দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটিতে কর্মসূচি। 11 কমিটি গঠন ও কার্য পরিষদে কমিটি পুনর্গঠন। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনে 10 বিল পাস। শেখ হাসিনা সহ 10 শিল্প গোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ, মোহাম্মদ শফিকুল ইসলাম। সিলেট আদালতে জামাত সমর্থিত 17 আইন কর্মকর্তার পদত্যাগ। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতাদের অভিযোগ, লোহাছড়া কোয়ারির মামলায় তদন্তে অনিয়ম,
বিচার বিভাগীয় তদন্তের দাবি। এই ছিল পাঁচ স্পেশাল খবরটি আজকের খবর। সিলেটে আদালতে জামাত সমর্থিত 17 আইন কর্মকর্তার পদত্যাগ। এটা আসলে যেহেতু স্বৈরাচার পতন পাওয়ার পর নতুন সরকার হয়েছে, সরকারের মধ্যে যারা আছে তাদের মধ্যে যদি সমন্বয় না থাকে, যদি সমঝোতা না থাকে, আলটিমেটলি কিন্তু যারা পরাজিত হয়েছে তারা সুযোগ নেবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সরকারি দলের যারা আছেন তারা এমন কোনো আচরণ করা উচিত না যেখানে জামাতের যা বিরোধী দলের যারা আছে তার পদত্যাগ করতে বাধ্য হয়। আলটিমেটলি এই বিরোধটা কিন্তু সুযোগ করে দেবে স্বৈরাচার দিকে আবার উত্থানের। হ্যাঁ, এটা স্বাভাবিক। কথা, আইন আদালতের ব্যাপারটা কোনো রাজনৈতিক ব্যাপার হওয়া উচিত নয়। এখানে তো আইন তার প্রক্রিয়ায় যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দেশে তো রাজনীতি ঢুকে গেছে ভাই। আলটিমেটলি এটাকে বন্ধ করার পক্ষে আমি 100% বন্ধ করার পক্ষে। দেশের সরকার যেই হোক, যে দলই রাজনীতি করুক করুক, অসুবিধা নাই, কিন্তু আইন এবং বিচার বিভাগ যদি ইয়ে থাকে, নিরপেক্ষ থাকে, আইন এবং বিচার বিভাগ যদি সেটা সবাইকে সমান চোখে দেখে, তাহলে আমরা তো ইন্ডিয়ায় দেখেছি ভাই, ইন্দিরা গান্ধীকে অ্যারেস্ট করতে দেখেছি, সিটিং প্রাইম মিনিস্টারকে অ্যারেস্ট হয়েছে ইন্ডিয়ায়। হ্যাঁ, আদালত সেরকম সাহস করেছে। তো আমাদের তো সেরকম হওয়া উচিত। কিন্তু আমাদের দেখা যায় তল্পিবাহকদের এত দৌরাত্ম, যেখানে সারা দেশ জুড়ে তল্পিবাহক সুবিধাবাদী শ্রেণী না মাথা ছাড়াও দিয়ে ওঠে। এবং এখানে সবাই উল্টে পাল্টে দেমার উল্টে পুটে খায়। এই হলো সবারই অ্যাটিটিউড। আদালত করা এই অ্যাটিটিউড থেকে দূর করতে হলে, আইন প্রক্রিয়া যদি ঠিক থাকে পদত্যাগ দূর করতে হলে আলটিমেটলি মানে প্রিমিয়ার যে আছেন, সরকারের প্রধান যিনি আছেন, তাকেই রুল নিতে হবে। উনি যখন নিরপেক্ষভাবে সবকিছু দেখবেন তখন সবকিছু সমাধান হবে। আমরা কালকের সংসদে দেখেছি যে একটা সংবিধান সংশোধন কমিটি হয়েছে, এখানে সরকারি দলের সদস্য নেওয়া হয়েছে, বিরোধী দল থেকে নেওয়াই হয় না। এই যে সুযোগ করে দেওয়া হচ্ছে, এই সুযোগ এর ফাঁকে কিন্তু স্বৈরাচার ঢুকে যাবে, এটা স্বাভাবিক। এই প্রক্রিয়ার জন্য আপনাদের প্রস্তুতি রাখতে হবে। আলটিমেটলি দেখবেন কারো গতি ঠিক থাকবে না। স্বৈরাচার তো কোনো ব্যক্তি নয়, স্বৈরাচার তো একটা প্রক্রিয়া না। হ্যাঁ, প্রক্রিয়া না, এটা ঢুকে যাবে আলটিমেটলি, সেটাই। এরপরে দেখেন ওই গত জাতীয় পত্রিকায় একটা নিউজ আসছে যে ইউনিভার্সাল কার্ড হচ্ছে, সবগুলা কার্ড মিলিয়ে ইউনিভার্সাল কার্ড। এই ব্যাপারে আমি একটা স্পষ্ট বক্তব্য রাখি যে আমরা এখনো অলস জাতি তৈরি করার দিকে যেতে পারি না। আমরা যেতে হবে অ্যাক্টিভ জাতি তৈরি করার জন্য। ইউনিভার্সাল কার্ড করেন, সেই কার্ড দিয়ে মানুষ প্রয়োজনে 10,000 20,000 টাকা যখন তার যত দরকার হবে, হ্যাঁ, সে তুলতে পারবে। সেই টাকা ঋণ হিসাবে নেবে এবং ঋণ হিসাবে সেইটা ইনভেস্ট করবে, সে রিটার্ন আনবে। সেই সুযোগটা করে দেন। এই যে কার্ড দিয়ে মানুষকে অলস জাতি করা, এই প্রক্রিয়া থেকে দয়া করে আমাদের সরকার যারা আছেন, সরকার যারা চালাচ্ছেন, এখান থেকে সরে আসেন। এই জাতিকে অলস করলে পরে আর সংশোধিত হবে। আমাদের প্রতীক্ষিত একটি আলোচিত উদ্যোগে হয়েছিল টাঙ্গুয়া এক্সপ্রেস। এটা চমৎকার একটা জিনিস। হ্যাঁ, চমৎকার একটা জিনিস। আরো ট্রেন হওয়া উচিত। হ্যাঁ, কমপক্ষে 10টা ট্রেন যদি যাওয়া আসা করে তাহলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। সড়ক দুর্ঘটনায় জিডিপির যে পরিমাণ ক্ষতি হয়, এই ক্ষতিটা অমোচনীয়। হ্যাঁ, এটা ক্ষতিপূরণ করা যায় না। কারণ একটা ফ্যামিলির হেড যখন মারা যায় তখন পুরো ফ্যামিলিটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, পুরো ফ্যামিলিটা রাস্তায় নামতে হয়। আর একটি সুখবর না, একটু ভিন্ন ধর্মীর খবর। এই যে আমাদের সিলেট সিটিতে অঞ্চল ভিত্তিক কার্যক্রমের যাত্রা শুরু করছে আর কি। এই যে কার্যক্রমের যে বিকেন্দ্রীকরণ করছে সিলেট সিটি কর্পোরেশন, অঞ্চল ভিত্তিক সে কার্যক্রমটা শুরু হচ্ছে। এই খাদিমপাড়ায় অঞ্চল 2 এর কার্য এইভাবে। এটা তো সিটি কর্পোরেশন আসলে বিভিন্ন কাউন্সিলরের মধ্যে বিভক্ত ছিল। এটাকে আলটিমেটলি আর নতুন করে কোনো কার্যক্রম বিভক্ত করার দরকার নাই। আলটিমেটলি অঞ্চল করলে আর একটা সুবিধা আছে, অঞ্চলগুলো করে। এটা অঞ্চল করলে কি সুবিধা আসবে? অঞ্চল করলে বরঞ্চ লেয়ার বাড়বে, আর লেয়ার বাড়লে কি হয়, তখনই আপনার মানে মেসেজটা আর যায় না ভিতরে। লেয়ার যত বাড়াবেন, এই জন্য ডাইরেক্ট সুপারভিশন থেকে সবাই এনকারেজ করে। ম্যানেজমেন্টে বলা হয় যে এমপ্লয়ি ডাইরেক্ট যোগাযোগ করবে, এই সিস্টেমটা করে দেওয়া হয়। লেয়ার বাড়ানো মানেই হচ্ছে আপনার ম্যানেজমেন্টকে দুর্বল করে ফেলা। এখানে কাউন্সিলর সিস্টেম ছিল, এখানে এইটা নিয়ে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা একটু চিন্তা করে দেখেন। কাউন্সিলর সিস্টেম ছিল, ইটস এ গুড সিস্টেম। কাউন্সিলর সরাসরি মেয়রকে রিপোর্ট করতো, এখন সে রিপোর্ট করতে হবে অঞ্চল রিপোর্ট করতে হবে মেয়রকে। আলটিমেটলি দেখা যাবে যে আপনার বৃষ্টির দিন আসছে, ছাতা কিনতে কিনতে বৃষ্টির দিন শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা অবশ্যই একটা দিক আপনার সুন্দর তুলে ধরার চেষ্টা করেছেন আপনি আসলে। হ্যাঁ, তারপরে মনে করেন যে ওই কাজগুলো যদি বিকেন্দ্রীকরণ হয়, কাজগুলোর পরিধিটা এক একটা অঞ্চলে তখন না, এটা কিন্তু সমস্যা বাড়বে। যেরকম ঢাকাকে 2 ভাগে ভাগ করে, এটা সমস্যাটা বাড়বে। ঢাকাকে 2 ভাগে কারো ভাগ করা হয়েছে, 2 জন মেয়র দেওয়া হয়েছে,
মেয়র দুইজন এখন এখানে কিন্তু মেয়র দেওয়া হচ্ছে না, এখানে অঞ্চল ভাগ করা হচ্ছে, আর একটা লেয়ার বানানো হচ্ছে আমলাতন্ত্র বানানোর জন্য। আমরা আশা করব যে এটার জন্য কাজের পরিধিটা বাড়ার কারণে যেটা হচ্ছে সেটা যেন সুষ্ঠু এবং ঢাকার উত্তর দক্ষিণ করার পরে কিন্তু খুব রেজাল্ট ভালো আসে নাই। হ্যাঁ, এটা নিয়েও টেরাটেরি চলতেছে, তা উত্তরের না দক্ষিণের, দক্ষিণের না উত্তরের, এই যে জলাবদ্ধতা অনেক সমস্যা বেড়ে গেছে। আলটিমেটলি এগুলা করা কিন্তু ওই উত্তর দক্ষিণ করা হয়েছিল পলিটিক্যাল কারণে, এটা বুঝতে হবে। হ্যাঁ, তখন পলিটিক্যাল কারণেই উত্তর দক্ষিণ করা হয়েছিল। যাই হোক, এটার জন্য পলিটিক্যাল না হয়, জনগণের এটা অঞ্চল ভিত্তিক এটা ভালো হবে না, এটা লেয়ার বাড়বে, এটা ম্যানেজমেন্ট এটাকে ম্যানেজমেন্টের ফর্মুলা এটাকে বিরোধিতা করা হয়। ম্যানেজমেন্ট বলে ডাইরেক্ট সুপারভিশন দরকার, অর্থাৎ ডাইরেক্ট রিপোর্টিং দরকার। যত ডাইরেক্ট রিপোর্টিং হবে সর্বশেষ সমস্যা আসবে মেয়রের কাছে, কিন্তু তার আগে যদি একটা ওইটা শেষ হয়ে যাবে। ওইটা আলটিমেটলি অনেক জিনিস আপনি মনে করেন, কাউন্সিলর একটা প্রপোজাল দিল, এখানে অঞ্চলের যে দায়িত্ব আছে তার পছন্দ হলো না, এখানে দামাচাপা হয়ে যাবে। আর যখন ডাইরেক্ট সুপারভিশন হবে তখন ডাইরেক্টলি কাউন্সিল মেয়রের কাছে সমাধান হবে। এই যে বাংলাদেশে হাই কমিশনার দেওয়া হচ্ছে একজন মন্ত্রী পর্যায়ের লোকে, কারণটা কি? কারণটা হচ্ছে ডাইরেক্ট মন্ত্রীর সাথে যোগাযোগ করবে এবং মিনিটের মধ্যে সিদ্ধান্ত আসবে। হ্যাঁ, এই সিদ্ধান্তটা 11 দিন বসে থাকবে না। এইটা হচ্ছে ম্যানেজমেন্টের রুলস। এই রুলসকে ভায়োলেট করলে কিন্তু আমরা পিছন দিকে চলে যাচ্ছি। তারপরে এই কার্যক্রমে আমি অন্তত পক্ষে সফলতা কামনা করছি যে তোমার জনগণের না, এটা সফলতা জনগণের সুবিধা হবে না। এটা সুবিধা হবে না। এই খবর বাদ দিয়ে আমরা অন্য খবরে যাই। দ্বিমত আমাদের থাকবে, কারণ থাকবে এটা আর কি। এখানে এক জায়গায় আমরা দুইজন বসছি, আমাদের দুইজনের মধ্যে একটা কিন্তু মত আসছে, এটা আলটিমেটলি এটা সমাধান। আমরা বলি বাংলাদেশ সম্প্রীতির দেশ, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সারা বাংলাদেশ সিলেটে শুরু হচ্ছে আজ। সিলেটের প্রাধান্য দেওয়া হয় এই কারণে, সিলেটে এই দিবসকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল মেলা বসে এবং সিলেটের একটি রূপ চেঞ্জ হয়ে যায় এবং সম্প্রীতির বাংলাদেশ তখন বোঝা যায় যে এখানে ধর্মে কোনো ভেদাভেদ থাকে না। আমরা যারা মুসলিম তারা নামাজ পড়তে যাচ্ছি, পাশে দিয়ে রথযাত্রা যাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু সিলেটে কিন্তু বাংলাদেশের সবগুলাই ধর্মীয় সব অনুষ্ঠানই হচ্ছে ইকোনমিক একটা অ্যাক্টিভিটি। যেমন মনে করেন আপনি ঈদুল আজহায় বিশাল ইকোনমিক জগৎ হয়, বিশাল লেনদেন হয়, বিশাল আকারে। এই যে রথযাত্রার মূল বিক্রি হচ্ছে মেলা বেচা কিনা হয়, প্রচুর মানুষ কিন্তু এই মেলায় দোকানদারি করে জীবনযাপন করে। এটা হচ্ছে বিশাল একটা অবদান। হ্যাঁ, এবং মানুষের জীবনযাত্রা আরো সহজ হয়ে যায়। আপনি একটা জিনিস পাচ্ছেন না, ওই যে রান্না করে একটা জিনিস পাচ্ছেন না, গিয়ে মেলাতে গেলে এই যে জিনিসটা, এটা সহজ করা মানুষের জীবনযাত্রাকে, এই জন্য মেলার একটা ভূমিকা আছে। এই মেলার ইফেক্টিভিটিটা হচ্ছে সবচেয়ে বড় ইকোনমিক অ্যাক্টিভিটি। খেলার খবর কিছু করবে? শেষ রাতে খেলা হলো ইংল্যান্ডের, খেলার খবর আপনার ফাইনালে আর্জেন্টিনা গেছে এবং আর্জেন্টিনা স্পেনের সাথে খেলবে। স্পেন হচ্ছে তরুণের দল। হ্যাঁ, তরুণদেরও জয় হতে পারে, আবার ফুটবলের জায়ান্ট যে মেসিরও জয় হতে পারে। এবং দুইটা দলই আসলে এআই সাসপেক্ট করছিল যে স্পেন বা ফ্রান্স দুইটাই ফ্রান্স চলে যে আসতে পারে নাই, কিন্তু স্পেন আসছে এবং আলটিমেটলি খেলাটা খুব জমজমাট হবে, সেটাই আমরা আশা করছি। দেখা যাক, আমরা এই পর্যন্ত অপেক্ষায় থাকবো। খেলার খবর পরে শেষ করছি আজকের সিলেটের ডাক। হাতে নিচ্ছি শ্যামল সিলেটের অন্য ধরনের একটি খবর দিয়ে শুরু করছে। তাদের প্রথম খবরটি পড়ছি, মন্ত্রীর পদত্যাগে ফের আলটিমেটাম, নতুন কর্মসূচি। ফের আলটিমেটাম দিয়েছে, যেটা আমরা বলছিলাম স্তব্ধ করা উচিত। এখন সিলেটে জামাত সমর্থিত 17 আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ, যেটা একটু আগে বিশ্লেষণ হয়েছে অন্য পত্রিকায়। জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী। কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার। বাজেট অধিবেশন শেষ, 26 কার্য দিবসে 10 সরকারি বিল পাস। রপ্তানি বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন রেকর্ড বেফজার। শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। স্বল্পমেয়াদী প্লাবনের সংখ্যা, মনু খোয়াই নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস। সিলেটের নদ-নদীর কথা উল্লেখ করা হয়েছে। গোষ্ঠীগত বিরোধের জেরে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের। সুনামগঞ্জের ঘটনাটি। আল আকসা মসজিদের ফটক বন্ধ করে দিল ইসরায়েল। এই দীর্ঘদিন থেকে এই চিরশত্রুর একটি রূপ আমরা দেখে আসছি। শেষ করছি শ্যামল সিলেটের প্রথম পৃষ্ঠা, আসছে শেষ পৃষ্ঠায়। দোয়ারা বাজারের কাঁচা সড়কে দুর্ভোগ, ভোগান্তিতে 4 গ্রামের হাজারো মানুষ। এটা রাস্তা না জমিনের কোনো অংশ, বোঝাও যাচ্ছে না, যেটা রাস্তা বলে মনে হচ্ছে না, ছবিটি সেভাবে দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এসআই শরীফুল। বন্যা কবলিতদের সহায়তা দিল 46 বিজিবি। সন্ধ্যা হলেই মাদক সেবীদের জমে আড্ডা। কুলাউড়ায় দুই যুগ থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বন বিভাগের একটি ভবন, সেখানেই এই হালচাল দেখা যাচ্ছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুনরায় এক্স রে সেবা চালু, আমাদের জন্য সুখবর এটা একটি। সিলেটে যন্ত্রণায় কাতর খাদিজা, প্রকাশ্যে আসামিরা। পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে, শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসি প্রশাসক। হাইকোর্টের রায় কার্যকর, 6 বছর পর জমি বুঝে পেলেন আকরাম উদ্দিন। বিচার যে এখনো আছে, দেওয়ানি বিচার, সেটার একটা প্রমাণ হিসাবে আমরা দেখলাম যে বেশি না, 6 বছর পর জমি বুঝে পেলেন আকরাম উদ্দিন। এটা কিন্তু জমি জমার হিসাব কিন্তু এত তাড়াতাড়ি সাধারণত আইনি প্রক্রিয়া হয় না, এটা একটা ভালো দিক বলে আমি মনে করি। আপনি ব্যাখ্যা করবেন। শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় এক্স রে সেবা চালু, এটা পুনরায় কেন হলো? কেন এটা না, বিষয়টা হচ্ছে এক্স-রে সেবা চালু। এক্স-রেটা কবেকার টেকনোলজি? এই যে বিষয়টা, আমরা কত বছর ভিতরে আছি। শাল্লা উপজেলায় এক্স-রে হবে কেন? শাল্লা উপজেলায় এমআরআই বা আরো নতুন টেকনোলজি যেগুলো, সেগুলো আসবে। এই যে আমাদের অবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। ঐক্যের ডাক দিয়েছেন কি জন্য? উগ্রবাদের জন্য। উগ্রবাদ সমস্যা না, এই দেশের সমস্যা হচ্ছে মিসম্যানেজমেন্ট, অপচয়, চুরি চামারি, এগুলো হচ্ছে সমস্যা। তার কারণ হচ্ছে এই যে সমাধান। আপনি একটু ভালো করে বললে দুর্নীতি কথাটা আমরা নিই। সেটাই, দুয়ারা বাজারে কাঁচা সড়কের দুর্ভোগ। এই যে কাঁচা সড়ক বা পাকা সড়ক 2 দিন পর পর নষ্ট হয়ে যাচ্ছে, টাকা যাচ্ছে। আপনি দেখলেন ওই যে তিতাস কেসের সমস্যা, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি হচ্ছে এই দেশে। আমি শাল্লা উপজেলার জন্য বলছি, এই উপজেলা লেভেলে কিন্তু এক্স এর বাইরে আরো এই যে এমআরআই এখনো পর্যন্ত না না, উপজেলা লেভেলে এক্স-রে কোনো টেকনোলজি না। আজকাল এক্স-রে কোনো টেকনোলজি না, অনেক পুরাতন জিনিস। এটা কোনো ম্যাটারই না, এক্স-রে কোনো ব্যাপারই না। এক্স-রে একটা মেশিনের দাম কত? এটা শাল্লা উপজেলা উপরে চাই, এটা পত্রিকায় আসার কোনো নিউজই না। হ্যাঁ, একটা এমআরআই বা অন্য কোথায় আসছে আর আমরা কোথায় আছি, আমাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কোথায় আছে, এটা চিন্তা করতে হবে। বিজিবি একটা ভূমিকা পালন করছে, 46 বিজিপি বন্যা কবির। এইগুলা দেখতে দেখতে ভালো লাগে না, এগুলা দেখলেই মনে হয় নজরুলের সেই কথা, এমনি করিয়া কি জগৎ বলিয়া মার খায় দুর্বল। আপনার বন্যা আসবে, সাহায্য নিয়ে যাবে, সাহায্য দেবে, একজন দেবে, আরেকজন হাত পাতে। এই বন্যাটা কাদের সৃষ্টি? না, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর। না না, বন্যাটা হতে পারে, বন্যাটা হয়েছে, অতীত হয়েছে, এখন বন্যাগুলো কাদের সৃষ্টি? এই যে জলাবদ্ধতা যার জনিত বন্যা, রাস্তাঘাটের সমস্যা, খালের সমস্যা, এই সব সমস্যা তো আমাদের সৃষ্টি। আমাদের সৃষ্টি করা সমস্যা নিয়ে আমরা আবার মানুষকে সাহায্য করছি, মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষ অ্যাক্টিভ না, মানুষ কাজ করতে পারছে না। এই অবস্থায় দেশের উন্নতি হবে। তবে একটা কথা, দেশের উন্নতি সময় ছিল কি বন্যা করার দেশ ছিল বাংলাদেশ, এটা কিন্তু সারা বিশ্বে এখন ছড়িয়ে গেছে। কিন্তু এক সময়, ওই সময়টা এখন নাই মিলন ভাই। এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে। এখন হল্যান্ডে এই বলেছিলাম না, 3 ভাগের 1 ভাগ হচ্ছে পানি উপরে, আধুনিক প্রযুক্তি দিয়ে এখন অনেক এগিয়ে গেছে। এই জাপানের কথা ধরেন, চীনের কথা ধরেন, অনেক সমস্যা তারা পানির নিচে গর্ত, রাস্তার নিচে গর্ত করে এই গর্ততে পানি রাখে, আবার বাকি দিন চলে গেলে এটাতে রাস্তা হয়ে যায়। এইরকম টেকনোলজি আর চালু আছে। কিন্তু আরেকটা খবর, আপনি মোবাইলটা ইউজ করবেন, এই যে স্বল্পমেয়াদী আবারও প্লাবনের শঙ্কা করেছে, সিলেটের নদ নদীর একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। প্লাবন তো হবেই, প্লাবন তো আমাদের একবারে এসেনশিয়াল। বন্যা হওয়া দরকার, বৃষ্টি হওয়া দরকার, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমাদের জন্য এসেনশিয়াল হচ্ছে এই যে প্লাবন হবে, সাবমার্জ হবে, জলাবদ্ধতা হবে, আমরা রাস্তার মধ্যে নৌকা ডোবাবো, এগুলো হচ্ছে আমাদের কপাল। আমাদের আল-আকসা মসজিদ নিয়ে আরেকটি খবর আসছে, আল-আকসা মসজিদের পতাকা বন্ধ করে দিল ইসরাইল। এটা বিষয়টা হচ্ছে, এটা তো একটা ইন্টারন্যাশনাল নিউজ, এবং এটা নিয়ে মাস্তানি, দুনিয়া জুড়ে যে মাস্তানি চলছে তার একটা প্রমাণ। হ্যাঁ, এটা একটা সরাসরি বলা যায় দুনিয়া জুড়ে মাস্তানি। ট্রাম্প এবং ইসরায়েল মিলে যেটা করতেছে, এটা হচ্ছে সারা দুনিয়ায় তারা মাস্তানি করে চলতেছে। আল্লাহ আল-আকসা মসজিদকে আল্লাহ রক্ষা করবে। এই মাস্তানির বিরুদ্ধে আসলে তরুণ সমাজ যারা আছে, সারা দুনিয়ার তরুণ সমাজকে, এই যে জেএনজিরা, সারা দুনিয়ার জেএনজিরা এক করা দরকার, এবং যত ধরনের মাস্তানি আছে সবার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। হুমায়ুন আহমেদ তার একটা বইতে বলেছিল, মিলন ভাই, বইতে বলেছিল মানুষ খুব সৎ হয়ে জন্মগ্রহণ করে, এরপরে মানুষ পাপ করতে করতে অসৎ হয়ে একমাত্র অসৎ গাছের মতো শিকড় গজায়। এই অসৎ গাছকে উৎপাদন করা সম্ভব না, অসৎ গাছের শিকড় অনেক দূর যায়। হ্যাঁ, সেই জন্য অসৎ গাছ নাটকে এখন তরুণদের উপর ভরসা করতে হবে। তরুণরা এগিয়ে আসবে। এই দেশে যেরকম স্বৈরাচার দূর করেছে, এই দেশে দুর্নীতিও দূর করতে হবে, এই দেশে সুব্যবস্থাপনা আনতে হবে, এই দেশের মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে। সারা দুনিয়ায় যুদ্ধবিরোধী আমরা আর অগ্রসর হতে পারছি না সময়ের সম্পদায়। সুন্দর একটি, আমরা যেহেতু বইয়ের জগতের মানুষ হিসেবে বইয়ের একটি উদাহরণ হুমায়ুন আহমদের, লেখক হুমায়ুন আহমদের কাছে তুলে ধরেছেন। আসলে হুমায়ুন আহমদ একবারে খুব মানুষের ভিতরের কোনো কিছু
কথাগুলো তুলে ধরতেন তার বইয়ের মধ্যে দিয়ে। আজকে হঠাৎ করে হুমায়ুন আহমেদকে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কালজয়ী একজন লেখক হিসাবে আমরা হুমায়ুন আহমেদেরও রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি খবরটি, যেহেতু কথাটি খুবই একটি মূল্যবান কথা বলেছিলেন উনি। প্রিয় দর্শক, আজকে আর আমরা অগ্রসর হতে পারছি না। সুন্দর বিশ্লেষণ শুনলাম আজকের অতিথির কাছ থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অতিথিকে ধন্যবাদ। আর আমাদের আজকের অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করেন গোয়াইনঘাটের পিয়ান এগ্রো ফার্ম। পিয়ান এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা, সাংবাদিক এবং জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি আব্দুর রহিম সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।